হ্যালো স্টুডেন্টস, রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার বেরিয়েছে, সেই টেস্ট পেপারে জিওগ্রাফির 190 নম্বর পেজের আমরা সমাধান করে নেব। 190 নম্বর পেজ, বিভাগ ক, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো ইলহা দা মারাজো। পরের প্রশ্ন, পর্বত আরোহণের সমস্যার সৃষ্টি হয় ক্রেভাসের উপস্থিতিতে। এরপর বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হলো ক্যাটাবেটিক বায়ু। পরের প্রশ্ন, সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় অন্তঃস্রোত রূপে। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হবে 24 ঘন্টা 52 মিনিট। এরপর স্ক্রাবার ব্যবহার করা হয় শিল্পের বায়ুকে শোধনের জন্য। এরপর ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হলো কর্কট ক্রান্তি রেখা। এরপর প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়? জল দূষণ নিয়ন্ত্রণ। আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবন ভূমিকে বলে রোহি। ভারতের একটি রবি শস্য হলো গম। সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। সবচেয়ে জনবহুল শহর হলো মুম্বাই। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। আমাদের বিভাগ ক হয়ে গেল। বিভাগ খ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। পলল ব্যজনী উচ্চগতি ও মধ্যগতির সংযোগস্থলে দেখা যায়। শুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত বেশি হয়। অশুদ্ধ। চাঁদ, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। শুদ্ধ। শহরাঞ্চলে বর্জ্য শহরের বাইরে জমা করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে। অশুদ্ধ। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ। অশুদ্ধ। অসমে ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয়। শুদ্ধ। ভারতের সার্ভে অফ ইন্ডিয়া নামক সংস্থাটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে। শুদ্ধ। এরপর 2.2-তে যেগুলো আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুটি হিমবাহের মিলনস্থলে যে গ্রাবরেখা সৃষ্টি হয় তাকে মধ্যগ্রাবরেখা বলে। জলপ্রপাতে বেশি পরিমাণে জল প্রবাহিত হলে তাকে ক্যাটারাক্ট বলে। ক্যাটারাক্ট বলে। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে স্ট্র্যাটোপজ বলে। স্ট্র্যাটোপজ বলে। ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। ল্যাব্রাডর। ল্যাব্রাডর। পরের শূন্যস্থান পূরণ।
যে সকল বর্জ্য জীবাণু ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে? জৈব ভঙ্গুর। জৈব ভঙ্গুর। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারী। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটুর। টু পয়েন্ট থ্রিতে দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। সংকীর্ণ তরবারি সদৃশ বালিয়াড়ি কি নামে পরিচিত? শিব বালিয়াড়ি। শিব বালিয়াড়ি। স্থলবায়ু কখন প্রবাহিত হয়? রাতের বেলা। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম লেখো। কুঞ্চিকল। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। ডিভিসি বা দামোদর নদ পরিকল্পনা। ICAR এর সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ভারতের ডেট্রয়েট কাকে বলে? ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। গুজরাটের গির অরণ্যে। মৌজা মানচিত্রের স্কেল কত? মৌজা মানচিত্রের স্কেল 1:3960। মৌজা মানচিত্রের স্কেল 1:3960। বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। নন্দা দেবী, হিমাদ্রি হিমালয়, সুবর্ণরেখা হুড্রু জলপ্রপাত, চিকমাগালুর কফি গবেষণাগার, বিশুদ্ধ কাঁচামাল তুলো। এরপর চলে আসি বিভাগ গতে। তিনের দাগের যে প্রশ্নগুলি রয়েছে দেখো, তিনের একে আছে পাদদেশীয় হিমবাহ কাকে বলে? এর সংজ্ঞা। সংজ্ঞা: উচ্চ অক্ষাংশে বা সুউচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকা হিমবাহ পর্বতের পাদদেশে বিস্তৃত ও সঞ্চিত হয়ে যে হিমবাহ সৃষ্টি হয় তাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ। এর কারণ দেওয়া আছে এবং এর উদাহরণ।
উদাহরণ হচ্ছে আলাস্কার মালাস্পিনা। অথবাতে যেটাই আছে, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলতে কি বোঝো? তার সংজ্ঞা, সূর্যতাপে প্রথমে ভূপৃষ্ঠ উষ্ণ হয় এবং তারপর ওই ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপে বায়ুমণ্ডল উষ্ণ হয়। এই জন্য ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। বায়ুমণ্ডলের একেবারে নিচের অংশ অর্থাৎ ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাসের এই হার প্রতি কিমিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমতে থাকে। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলা হয়। ভূপৃষ্ঠ থেকে, এটা যদি ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠব সেইখানের একটি স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটি নিম্নতম স্তর। সেই ট্রপোস্ফিয়ারে আমরা কি দেখি? উচ্চতা বাড়ার সাথে সাথে অর্থাৎ প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে লক্ষ্য করা যায়। অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, তাকে বলা হয় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। 3.2 তে দেখো, অধঃক্ষেপণ কাকে বলে? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জলীয় বাষ্পের ঘনীভূত অংশ কঠিন বা তরল রূপে ভূপৃষ্ঠে নেমে আসাকে বলা হয় অধঃক্ষেপণ। জলীয় বাষ্প বাতাসে ভেসে থাকলে বা গাছের পাতা বা ঘাসের আগায় সঞ্চিত থাকলে কিন্তু তা অধঃক্ষেপণে স্থান পায় না বা তার অন্তর্ভুক্ত হয় না। বিভিন্ন প্রকার অধঃক্ষেপণ দেখো দেওয়া আছে, বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, স্লিট প্রভৃতি। কিন্তু এখানে আমরা শিশির, কুয়াশা, তুহিন এগুলোকে কিন্তু অধঃক্ষেপণ বলবো না। অথবাতে যেটা আছে বান ডাকা, ভরা কোটালের সময় সমুদ্রের জল নদীর মোহনা দিয়ে প্রবল বেগে উল্টো খাতে প্রবেশ করেই প্রবল জলোচ্ছ্বাস ঘটিয়ে দেয়, যাকে বলা হয় বান ডাকা। বান ডাকার ফলে নদীর দুপাশে বন্যা হয়, জমি লবণাক্ত প্রকৃতির হয়ে যায়, জাহাজ, স্টিমার প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়, পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের ক্ষয়ক্ষতি হয়, ঘরবাড়ি ভেঙে যায়, তাদের সম্পদহানি ঘটে। 3.3 তে দেখো, বর্জ্য ব্যবস্থাপনা। প্রথমে পয়েন্ট আছে ধারণা। যে পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানসম্মত বা পরিবেশ বান্ধব পদ্ধতিতে বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করা অথবা বর্জ্য পদার্থকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা হয় তাকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। এর কিছু গুরুত্ব দেওয়া আছে। দেখো, বর্জ্য ব্যবস্থাপনা করলে বর্জ্যের পরিমাণ হ্রাস পাবে, পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, বর্জ্যের পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ বৃদ্ধি পায়। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। বর্জ্য পদার্থ পরিবেশ ও বাস্তুতন্ত্রের কাছে মারাত্মক ক্ষতিকারক। কিছু প্রয়োজনীয়তা আমি লিখে দিয়েছি পয়েন্ট সহকারে। বর্জ্যের পরিমাণ হ্রাসের জন্য, রোগের প্রকোপ কমানোর জন্য, স্থায়ী উন্নয়ন ঘটানোর জন্য, পরিবেশকে দূষণ মুক্ত করার জন্য। এরপর হচ্ছে ল্যান্ডফিল অথবাতে রয়েছে। ল্যান্ডফিল ধারণা, কঠিন বর্জ্য পদার্থ সমূহকে কোনো নিচু উন্মুক্ত জায়গায় জমা করা বা মাটি খুঁড়ে চাপা দিয়ে দেওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় ভরাটকরণ বা ল্যান্ডফিল পদ্ধতি। নিচু উন্মুক্ত স্থানে ভরাট করে বা মাটি খুঁড়ে গর্ত করে জৈব ভঙ্গুর বর্জ্য ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। তারপর সেক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে মাটি গর্ত করে 2 মিটার পুরু বর্জ্যের স্তর এবং তার উপর মাটির আস্তরণ দিয়ে দেওয়া হয়, সেটাতে মোটা স্তর দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। কিছু বৈশিষ্ট্য পয়েন্ট সহকারে লিখে দিয়েছি দেখো। এই পদ্ধতিতে শুধুমাত্র কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা করা হয়।
এই পদ্ধতি প্রয়োগে খরচ কম ও পরিকল্পনাহীন গৃহস্থালী ও কুটির শিল্পজাত সামগ্রী নিক্ষেপ করা হয়। এরপর হচ্ছে কচ্ছের রণ। সংজ্ঞা: গুজরাটের উত্তরে এবং কচ্ছ উপদ্বীপের উত্তর পূর্বাংশে অগভীর লবণাক্ত জলাভূমিকে রণ বলা হয়। সৃষ্টি: ভূ আন্দোলনজনিত কারণে আরব সাগরের উপকূল ভাগ উত্থিত হয়ে রণ অঞ্চল সৃষ্টি হয়। এর কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি। বর্ষাকালে লুনি নদী দ্বারা প্লাবিত হয়, গ্রীষ্মকালে রণ অঞ্চল শুষ্ক হয়ে যায়, উত্তরে বড় রণ অঞ্চলকে বলা হয় বড় রণ। এভাবে বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া আছে। এরপর অথবাতে আছে কৃষি বনসৃজন। ফার্স্ট সংজ্ঞা: কৃষকেরা যখন নিজের জমিতে কৃষি ফসল উৎপাদনের পাশাপাশি কাঠ, ফলমূল, ঔষধ, সবুজ সার ইত্যাদি উৎপাদনের উদ্দেশ্যে গাছপালা লাগাবে তখন তাকে বলা হবে কৃষি বনসৃজন। এর কিছু সুবিধা আছে, যেমন কৃষকদের যে পতিত জমি, সেই পতিত জমি অব্যবহৃত ছিল আগে, পরবর্তী সময় সেটা ব্যবহৃত জমিতে পরিণত হবে, অর্থাৎ পতিত জমিও উৎপাদনশীল হয়ে উঠবে। গাছপালা লাগালে আমাদের মৃত্তিকা ক্ষয় রোধ হবে, কৃষকের আয় বৃদ্ধি পাবে। তার চাষের পাশাপাশি যদি এইসব কিছু চাষ করা হয়, ফলমূল বা শাকসবজি, সেগুলো বিক্রি করে তার আয় হবে। জমিতে জৈব সারের পরিমাণ বৃদ্ধি পাবে। কিছু অসুবিধাও আছে। সঠিক গাছ নির্বাচন না করা হলে সম্পূর্ণ জমি ছায়াবৃত্ত হয়ে পড়বে, ফলে তার আশেপাশে যে কৃষিকাজ ব্যবস্থা গড়ে উঠছিল সেটা কিন্তু ব্যাহত হবে। সেই জন্য সেই জমিতে যে উপযুক্ত গাছ লাগানো যায় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। কৃষি বনসৃজনে গাছ বৃদ্ধিতে সময় লাগে, তাই কৃষকের তাৎক্ষণিক লাভের সুযোগ কিন্তু কম। এরপর হচ্ছে 3.5-এ অনুসারী শিল্প। সংজ্ঞা: যখন কোনো শিল্পে উৎপাদিত দ্রব্য সামগ্রী কাঁচামাল হিসাবে ব্যবহার করে পরস্পর নির্ভরশীল অনেক শিল্প গড়ে তোলা হয়, তখন প্রথমটিকে কেন্দ্রীয় শিল্প বা মূল শিল্প এবং বাকি যে শিল্প কারখানাগুলি গড়ে উঠবে সেটা হবে তার অনুসারী শিল্প। উদাহরণ: মোটর গাড়ি নির্মাণ শিল্পের পাশে ব্যাটারি, প্লাস্টিক, কাঁচ, রং প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। এরপর অথবাতে আছে উত্তর দক্ষিণ করিডর কাকে বলে। তাহলে তোমাকে ফার্স্ট জানতে হবে করিডর বলতে কি বোঝো। লিখে দিয়েছি সংজ্ঞাতে, দেখো, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে যুক্তকারী উন্নত মানের অতি দ্রুতগামী দীর্ঘ জাতীয় সড়ক পথকে করিডর বলে। তাহলে এটা যদি উত্তর দিক হয়, এটা যদি উত্তর দিক হয়, এটা যদি দক্ষিণ দিক হয়, তাহলে এই উত্তর দক্ষিণে যে সংযোগ স্থাপনকারী যে উন্নত মানের অতি দ্রুতগামী দীর্ঘ জাতীয় সড়ক যুক্ত হয়েছে তাকে আমরা বলতে পারি করিডর। তাহলে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তকে যুক্তকারী উন্নত মানের অতি দ্রুতগামী দীর্ঘ জাতীয় সড়ক যেটা, সেই পথকে বলা হচ্ছে করিডর। এখানে আমাদের এই উত্তর দক্ষিণ করিডর সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। উত্তরে রয়েছে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারী অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু পর্যন্ত, কন্যাকুমারী পর্যন্ত 4000 কিমি দীর্ঘ জাতীয় সড়ক পথ কি নামে পরিচিত? উত্তর দক্ষিণ করিডর নামে পরিচিত। উত্তর দক্ষিণ করিডর ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক যা NH-44 নামে পরিচিত। এটি শ্রীনগর থেকে দিল্লি, আগ্রা, নাগপুর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, সালেম, মাদুরাই হয়ে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। 3.6-এ যেটা আছে উপগ্রহ চিত্র বলতে কি বোঝো। প্রথমে ধারণা, কৃত্রিম উপগ্রহে অবস্থিত উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর দ্বারা পৃথিবীর জলভাগ বলো, স্থলভাগ বলো, বায়ুমণ্ডল বলো, কোনো দুর্গম স্থান বলো, সেখানকার যে চিত্র পাওয়া যায়
তাকে আমরা বলছি উপগ্রহ চিত্র। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। কৃত্রিম উপগ্রহ প্রেরিত চিত্র, মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহ থেকে প্রেরিত চিত্র। দুর্গম অঞ্চলের তথ্য সংগ্রহ, যেখানে মানুষ সহজেই যেতে পারে না সেই জায়গায় কৃত্রিম উপগ্রহ দ্বারা বিভিন্ন সেই জায়গার কৃত্রিম উপগ্রহ দ্বারা সেই জায়গা সম্পর্কে জানা যায়। ছদ্মরং ব্যবহার, ভূপৃষ্ঠের উপাদানগুলিকে নিখুঁতভাবে বোঝানোর জন্য প্রকৃত রঙের পরিবর্তে ছদ্মরং ব্যবহার করা হয়। স্থানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, বিভিন্ন রং ব্যবহার করে ভূপৃষ্ঠে বিভিন্ন বস্তু সম্পর্কে আমাদের অতি সূক্ষ্ম জ্ঞান লাভ করা সম্ভব হয়। সেন্সর কাকে বলে? অথবাতে আছে সেন্সর। এটি একটি নিশ্চয় যন্ত্র যা মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন উপাদানগুলির প্রতিফলিত সূর্যরশ্মির পরিমাণ সংগ্রহ করে তার বৈশিষ্ট্য তুলে ধরতে সাহায্য করে। সেন্সর কৃত্রিম উপগ্রহে রাখা থাকে এবং এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানের ছবি সংগ্রহ করা হয়। এই সেন্সর মূলত দুই ভাগে বিভক্ত, একটি সক্রিয় সেন্সর এবং অপরটি নিষ্ক্রিয় সেন্সর। তাহলে ফার্স্ট হচ্ছে সক্রিয় সেন্সর, যে সমস্ত সেন্সর ফটো তোলার জন্য নিজের দেহ থেকে আলোক তরঙ্গ পাঠিয়ে তথ্য সংগ্রহ করতে পারে, অর্থাৎ সূর্যের উপস্থিতি থাকুক বা না থাকুক যে কোনো সময় সে ছবি তুলতে প্রস্তুত, সেটা হচ্ছে সক্রিয় সেন্সর। বৈশিষ্ট্য, সূর্যের আলোকে ব্যবহার করে না, সূর্যের আলো থাকলেও হবে না থাকলেও হবে। দিন ও রাত উভয় সময় তথ্য সংগ্রহ করা যায়, যেমন রেডার একটি সক্রিয় সেন্সর। নিষ্ক্রিয় সেন্সর, যে সমস্ত সেন্সর ফটো তোলার জন্য সূর্যের আলোকে ব্যবহার করে, সূর্যের আলোতেই কেবলমাত্র কার্যকরী হয় এই নিষ্ক্রিয় সেন্সর। বৈশিষ্ট্য হলো এরা সূর্যের আলোকে ব্যবহার করে, রাতে ছবি তোলা যায় না, কারণ কি? রাতে সূর্যের উপস্থিতি থাকে না বলে নিষ্ক্রিয় সেন্সর কোনো রকম তার কার্যকরী ভূমিকা পালন করতে পারে না। যেমন ফটোগ্রাফিক ক্যামেরা হলো নিষ্ক্রিয় সেন্সর। বিভাগ গ হয়ে গেল, এবার বিভাগ ঘ। 4-এর 1-এ আছে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। কি কি অনুকূল অবস্থা থাকলে সেখানে বদ্বীপ গড়ে উঠতে পারে? তার ফার্স্ট পয়েন্ট দেখো, পলিযুক্ত নদীর অবস্থান। বদ্বীপ গঠনের অন্যতম প্রধান শর্ত পলিযুক্ত নদী। পলল রাশির পরিমাণ অনেক বেশি হতে হবে, তাহলেই নদীগর্ভে ধীরে ধীরে পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠন করতে পারবে। শান্ত সমুদ্র, নদী মোহনা সংলগ্ন সমুদ্রটি যত শান্ত হবে সেখানে যে বাহিত পদার্থ সেগুলোর সঞ্চয় কাজ তত বেশি হবে। সেখানে শান্ত সমুদ্রের ফলে নদীবক্ষে বিভিন্ন নদীবাহিত পদার্থ সঞ্চিত হবে। অগভীর মোহনা, অগভীর মোহনা উপকূলের কাছে বা মোহনার কাছে সমুদ্র অগভীর হওয়া প্রয়োজন, কারণ অগভীর হলে সেখানে সহজেই নদীবাহিত পদার্থ সঞ্চিত হয়ে যাবে। আর সমুদ্র গভীর যদি হয় সেক্ষেত্রে কিন্তু অতটাও তাড়াতাড়ি বদ্বীপ গঠিত হতে পারবে না সেখানে। বিপরীতমুখী বায়ু প্রবাহ, মোহনায় নদী স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হলে বদ্বীপ গঠনের কাজ দ্রুত হয়। লবণতা বৃদ্ধি, সমুদ্র জলের লবণতা যত বাড়বে তত ওই নদী জলের পলিরাশি দ্রুত অধঃক্ষিপ্ত হবে। এই সকল অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি থাকলেই তবেই সেখানে সহজেই বদ্বীপ গড়ে উঠতে পারবে। অথবাতে বৈপরীত্য উষ্ণতা কোন পরিবেশে কার্যকরী হয়? আমরা জানি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পেলে তাকে আমরা বলি উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। আবার কখনো কখনো দেখি বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়, এই ঘটনাকে আমরা বলি বৈপরীত্য উষ্ণতা। কার্যকরী হওয়ার উল্লেখযোগ্য পরিবেশ হচ্ছে সুদীর্ঘ রাত্রি, মেঘযুক্ত আকাশ,
শুষ্ক বায়ু, এই পয়েন্টগুলির বিস্তারিত আলোচনা করা আছে, এগুলো তোমরা রেডি করে নিও। বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা। বর্জ্য ব্যবস্থাপনার যে সংজ্ঞা, সেই বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আগে ধারণা ক্লিয়ার করতে হবে। যে পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানসম্মত বা পরিবেশ বান্ধব পদ্ধতিতে বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করা অথবা বর্জ্য পদার্থকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা হয় তাকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা হচ্ছে রোগের প্রকোপ কমানোর জন্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বর্জ্যের পরিমাণ হ্রাসের জন্য। 3 নম্বর হচ্ছে দূষণ নিয়ন্ত্রণের জন্য। এগুলো তোমরা তৈরি করে নিও। অথবাতে আছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, অর্থাৎ তোমাদের ভূমিকা কি বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে। বর্জ্য পদার্থ পরিবেশ দূষণ তথা অবনমনের একটি অন্যতম কারণ। বিদ্যালয়ের পরিবেশ, বাড়ির আশেপাশে তোমরা কিন্তু মানুষকে অনুপ্রেরণা দিতে পারো, তোমরা মানুষকে সেই বিষয়ে সচেতন করতে পারো যাতে যত্রতত্র বর্জ্য পদার্থ না ফেলে, সেগুলো কম ব্যবহার করে, সেদিকে তোমরা মানুষকে সচেতন করতে পারো। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, কম বর্জ্য উৎপাদন। শিক্ষার্থীরা শেখাবে কিভাবে কম বর্জ্য উৎপাদন করতে হয়। পরিষ্কারকরণ, বর্জ্যের উপযোগিতা বৃদ্ধি, কম্পোস্ট সার তৈরি। বাড়িতে যে সবজির খোসা, খাবারের উচ্ছিষ্ট এদিক ওদিক না ফেলে দিয়ে সেটা তোমরা সার হিসাবে ব্যবহার করতে পারো। সুঅভ্যাস গঠন, ব্যাপক প্রচার অভিযান। এই পয়েন্টগুলো করলেই তোমরা বর্জ্য ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীর ভূমিকা 3 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার দিতে পেরে যাবে। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য দিয়ে দিয়েছি বিষয়সহ, তোমরা অবশ্যই বিষয় লিখবে এবং পার্থক্যটা তৈরি করে নিও। জাতীয় রেলপথের 3টি সুবিধা ও 3টি অসুবিধা। 3টি সুবিধা কি? দূরবর্তী পরিবহনের ক্ষেত্রে রেলপথের ভূমিকা কিন্তু অতি উল্লেখযোগ্য। প্রয়োজনীয় ব্যবস্থা, রেলপথ পরিবহনে যদি পণ্যের পরিমাণ বেশি হয় তখন প্রয়োজন অনুসারে ওয়াগনের সংখ্যা বৃদ্ধি করা যায়। পরিবহন ব্যয়, সড়কপথ ও আকাশপথের তুলনায় পরিবহন ব্যয় অনেকটাই কম, কিন্তু কিছু অসুবিধাও থেকে যায়। সে অসুবিধাগুলি কি কি? অর্থের বিনিয়োগ, রেলপথ নির্মাণ, রেলের ইঞ্জিন তৈরি, বগি, কামরা প্রভৃতি নির্মাণ, তার রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। নির্মাণে অসুবিধা, দেশের দুর্গম স্থানে নদী গঠিত অঞ্চলে রেলপথ স্থাপন করা অত্যন্ত সমস্যাজনক। সময় সাপেক্ষ, রেল পরিবহন ব্যবস্থা স্থল পরিবহনের মধ্যে দ্রুতগামী হলেও পণ্য বোঝাই ও খালাস করতে অনেকটাই বেশি সময় লেগে যায়। 4.4 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার। 1 নম্বর হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস, 2 নম্বর হচ্ছে মানচিত্র তৈরি করতে, 3 নম্বর হচ্ছে ভূমির ব্যবহার জানতে। এগুলো তার উল্লেখযোগ্য ব্যবহার। এরপর অথবাতে জিওস্টেশনারি উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য দেওয়া আছে। বিভাগীয় 5.1.1-এ পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। এখানে অনেক ভূমিরূপ রয়েছে, যেমন হিমদ্রোণী, শার্ক বাকরি, এরিটি, পিরামিড চূড়া, ঝুলন্ত উপত্যকা, রসেমতানে, ক্র্যাগ অ্যান্ড টেল, হিমসিঁড়ি বা হিমসোপান, ফিয়র্ড। এর মধ্যে থেকে যে কোনো 3টে তোমরা তৈরি করে নিও। আমরা যেগুলো করেছি, ঝুলন্ত উপত্যকা, এর ধারণা উৎপত্তি, এই যে ঝুলন্ত উপত্যকার ধারণা উৎপত্তি, তার বৈশিষ্ট্য দিয়েছি এবং চিত্র অবশ্যই দিয়ে দিও এবং উদাহরণ। ঠিক একইভাবে দেখো, শার্ক বাকরি, এর ধারণা উৎপত্তি দেওয়া আছে।
বৈশিষ্ট্য দেওয়া আছে, ছবি দেওয়া আছে সাথে, এছাড়া উদাহরণ। ঠিক একইভাবে দেখো রসে মতানে তার ধারণা, উৎপত্তি, তার চিত্র, তার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং উদাহরণ, এগুলো তোমরা চটপট তৈরি করে নাও। 5.1.2 উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। আমরা জানি যে বায়ুমণ্ডল 6টি স্তরে ভাগ করা যায়, কিন্তু তোমাদের এখানে 6টি স্তরের বর্ণনা দিতে হবে না। তার মধ্যে দেখো ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটি স্তর সম্পর্কে তোমাদের আলোচনা করতে বলা হয়েছে। আমরা জানি ট্রপোস্ফিয়ার ক্ষুব্ধমণ্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল নামে পরিচিত। ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলের অবস্থান দেওয়া আছে, তার বিস্তার, তার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, তার মধ্যে দেখো উষ্ণতা আছে, ভর আছে, ঘনত্ব, আবহাওয়ার গোলযোগ। আমরা জানি ট্রপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা সব কিছুই এখানে হয়ে থাকে। এবং ট্রপোপজ, যেখানে উষ্ণতা স্তব্ধ অবস্থায় থাকে, বাড়েও না কমেও না। অর্থাৎ প্রায় ধ্রুবক থাকে। পাশে দেখো চিত্র দেওয়া আছে, চিত্র প্রস্তুত করা আছে। তোমরা জিওগ্রাফিতে চিত্র অতি অবশ্যই দেবে। স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, একইভাবে স্ট্র্যাটোস্ফিয়ারের অবস্থান, বিস্তার, তার উষ্ণতা, ওজোন স্তর, মৌক্তিক মেঘ, এটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। মৌক্তিক মেঘ বা মুক্তামেঘ নামেও পরিচিত। বিমান চলাচল, উষ্ণতা, এরপর হচ্ছে স্ট্র্যাটোপজ। ট্রপোপজের মতো এখানেও স্ট্র্যাটোপজ স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় অবস্থিত। 5.1.3 চিত্র সহযোগে পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো। পরিচলন বৃষ্টিপাত, তার ধারণা, পদ্ধতি, উদাহরণ এবং সাথে চিত্র। আর একটি হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, সেই শৈলক্ষেপ বৃষ্টিপাতের ধারণা, তার শৈলক্ষেপ বৃষ্টিপাত কি করে সৃষ্টি হয় সেই প্রক্রিয়া, এবং তার সাথে শৈলক্ষেপ বৃষ্টিপাতে আমরা প্রতিবাদ ঢাল, অনুবাদ ঢাল অনুযায়ী সেখানে আমরা বৃষ্টির ছায় অঞ্চলটাকে চিহ্নিত করব এবং উদাহরণ অবশ্যই দেব, সাথে চিত্র প্রস্তুত করে নিও। 5.1.4 চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ আলোচনা করো। জোয়ার ভাটা সৃষ্টির প্রধান দুটি কারণ রয়েছে, সেই দুটি কারণ হলো সূর্য ও চাঁদের আকর্ষণ বল ও পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল। তাহলে ফার্স্ট যে পয়েন্টটা হচ্ছে চাঁদ ও সূর্যের আকর্ষণ, চাঁদ ও সূর্য মিলিতভাবে আকর্ষণ করছে। এই দেখো পৃথিবী, এখানে হচ্ছে চাঁদ, এখানে হচ্ছে সূর্য। চাঁদ এবং সূর্য মিলিতভাবে আকর্ষণে যে জোয়ারটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ নিশ্চয়ই এখানে জোয়ারের প্রকোপ বেশি হবে, কারণ কি চাঁদ এবং সূর্য মিলিতভাবে আকর্ষণ করছে। এরপর হচ্ছে কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক বলে দেখো এখানেও এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এবং সাথে চিত্রও দেওয়া আছে। এরপর 5.2.1 ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ও গুরুত্ব আলোচনা করো। তাহলে বৃষ্টিপাতের উপর প্রভাব, বায়ু প্রবাহের উপর প্রভাব, উষ্ণতার উপর প্রভাব, উষ্ণতার উপর প্রভাব, বায়ু প্রবাহের উপর প্রভাব, আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। 5 নম্বরে দেখো মৌসুমী বায়ু ও ঘূর্ণবাত।
পরে দেখো 6-এ ঋতু পরিবর্তন ও মৌসুমী বায়ু। এইগুলো হচ্ছে পয়েন্ট। 5.2.2 ভারতে কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। ভারতে কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এখানে আমরা প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ এই দুইটি ভাগে ভাগ করব। প্রাকৃতিক পরিবেশে যেগুলো থাকবে জলবায়ু, জলবায়ুতে যেটা থাকবে উষ্ণতা, বৃষ্টিপাত, তুহিন, আর্দ্রতা ও সূর্যকিরণ, সামুদ্রিক বাতাস। একে আমরা এই 5টি ভাগ দেখলাম। 2 নম্বর পয়েন্টে দেখো মাটি বা মৃত্তিকা। 3-এ হচ্ছে জমি, কি রকম জমি আমাদের এই চাষের জন্য উপযুক্ত। অর্থনৈতিক পরিবেশের উল্লেখযোগ্য পয়েন্টগুলো দেখো, শ্রমিক, কীটনাশক ও সার, মূলধন, পরিবহন, চাহিদা, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য পয়েন্ট। 5.2.3 পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। পশ্চিম ভারতের বেশিরভাগ পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রগুলি খনিজ তেল ও তৈল শোধনাগারকে কেন্দ্র করে গুজরাট ও মহারাষ্ট্র রাজ্যে গড়ে উঠেছে। এই পেট্রোরসায়ন শিল্প বিকাশের কারণগুলি দেখো, তৈল খনির সহজলভ্য খনিজ তেল। পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের বোম্বেহাই ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদক অঞ্চল থেকে খনিজ তেল পাওয়ার সুবিধা আছে। এরপর গুজরাটে চলে আসি। গুজরাটের কাম্বে উপসাগর, আঙ্কেলেশ্বর, আহমেদাবাদ তৈল উৎপাদক অঞ্চল থেকে খনিজ তেল প্রাপ্তির সুবিধা। এরপর তৈল শোধনাগারের অবস্থান। মহারাষ্ট্রের মুম্বাইতে 2টি তৈল শোধনাগার আছে। এরপর গুজরাটের কয়ালি, হাজিরা ও জামনগরে বৃহত্তম তৈল শোধনাগার পশ্চিম ভারতে স্থাপিত হয়েছে। এরপর দেখো নিকটবর্তী বন্দরের অবস্থান। সেখানে মহারাষ্ট্রের মুম্বাই ও জওহরলাল নেহরু বন্দর, গুজরাটের কান্ডালা ও কর্ণাটকের ম্যাঙ্গালোর প্রভৃতি উল্লেখযোগ্য বন্দরের সুবিধা রয়েছে। এরপর দেখো পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি। মহারাষ্ট্রের কয়না ও নাগার্জুন সাগর, এছাড়া তারাপুর, কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সহজলভ্য বিদ্যুতের যোগান পাওয়ার সুবিধা কোথায় রয়েছে? পশ্চিম ভারতে। পরের পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত মূলধন বিনিয়োগ। সরকারি উদ্যোগ ছাড়া রিলায়েন্স, মফতলাল প্রভৃতি শিল্পগোষ্ঠী পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পে যথেষ্ট বিনিয়োগ করেছে। চাহিদা এবং বাজার। ভারত এবং বিশ্বব্যাপী পেট্রোরসায়ন শিল্পদ্রব্যের চাহিদা অনেক দেশে বা অনেক জায়গায় বেশি থাকায় এই শিল্পের অগ্রগতি ঘটেছে। এছাড়া কিছু কিছু কারণ দেখো, অভ্যন্তরীণ বাজার, উন্নত পরিকাঠামো, সুলভ শ্রমিক, এই কারণগুলির উপর ভিত্তি করে পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতি যথেষ্ট ঘটেছে। 5.2.4 ভারতের জনসংখ্যা বন্টন এর তারতম্যের 5টি কারণ আলোচনা করো। এখানে আমরা 5টি কারণ দেখিয়েছি। ভূপ্রকৃতি, জলবায়ুর বৈচিত্র্য, নদ নদী, খনিজ সম্পদ ও শিল্পাঞ্চল, অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কেন্দ্র। এই পয়েন্টগুলো বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা এগুলো প্রস্তুত করে নিও। এরপর আমাদের 6-এর দাগে যেটা আছে ম্যাপ। ছয়ের দাগে যে ম্যাপ রয়েছে সেই ম্যাপে 6.1-এ যেটা আছে পূর্বঘাট পর্বতমালা, এই জায়গায় আমাদের পূর্বঘাট পর্বতমালা দেখানো আছে। 6.2-তে যেটা আছে, 6.2-তে তোমার আছে এই যে গোদাবরী নদী, এই যে গোদাবরী নদী এদিক থেকে এসে এখানে মিলেছে। এরপর দেখো 6.3-তে 6.3 বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত স্থান, অর্থাৎ আমরা করমণ্ডল উপকূলকে চিহ্নিত করেছি। 6.4 এই যে লোকটাক হ্রদ। 6.5-এ আছে দেখো পশ্চিম ভারতে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এটি হচ্ছে পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাযুক্ত স্থান। এরপর দেখো 6.6 যেটা আছে সেটা হচ্ছে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, আমরা এখানে উত্তরপ্রদেশকে দেখিয়েছি।
এরপর 6.7 ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, এখানে আমরা সিকিমকে চিহ্নিত করেছি। 6.8 এই জায়গায় হচ্ছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। 6.9 পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন। 6.10 পশ্চিম উপকূলের শুল্কমুক্ত বন্দর কান্ডালা, কান্ডালা অবস্থিত এখানে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারের 190 নম্বর পেজের সম্পূর্ণ সমাধান আমরা করে নিলাম। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।